আলোচনার বিষয় আছে। সো হুট করে তো উনি প্ল্যান করে চলে আসতে পারবেন না। আম, কাজে যারা বলছে তিনি আজকে চলে আসছেন না কেন, তারা জেনেই বলছে যে এগুলো সম্ভব না, হুম, হুম। জাস্ট বলার জন্য বলা আর কি। সো এটা একটা সমাধান হাসিনাই দিয়েছে, যে তার সমস্যার সমাধান বাংলাদেশ ভারতের মধ্যে যে যদি সেই একটা সমস্যা হয়, তার সমাধান হচ্ছে তিনি চলে যাক, বাংলাদেশেই চলে যাক। তিনি সমস্যার সমাধান দিয়েছেন। এখন বাংলাদেশের সরকারের উচিত হবে ভারতের সাথে কাজ করা, যে ঠিক আছে আমরা কিভাবে হাসিনাকে ফিরিয়ে এনে আম, আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে তার যে বিরুদ্ধে যেসব অভিযোগ সেগুলোর নিষ্পত্তি করব। না, এখানে তো একটা নাটক আছেই। আমরা সরকারের পক্ষ থেকে তো নানান ধরনের বক্তব্য, পরস্পর বিরোধী বক্তব্য, প্রতিক্রিয়া ইত্যাদি ইত্যাদি দেখলাম। এবং আহ, সরকারের জন্য বিব্রতকর হতে পারে, পরিস্থিতি বেসামাল হয়ে উঠতে পারে শেখ হাসিনা ফিরলে, এরকম নানান ধরনের সংশয় সন্দেহ হুম। তো আছেই। তো এটা মোটামুটি পরিষ্কার, এবং সরকার এক ধরনের উৎকণ্ঠা বা ভয়ের মধ্যে আছে, এটা অনেকেই বলছেন। আমার প্রশ্ন হচ্ছে যে সেদিন সেদিন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব একটি শব্দ ইউজ করেছেন, ভারত যদি হাসিনা কার্ড ব্যবহার করতে চায় তাহলে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে হবে। এখন এই হাসিনা কার্ডটা আসলে কারা ব্যবহার করছে? ভারত ব্যবহার করছে, নাকি বাংলাদেশ ব্যবহার করছে, নাকি দুই দেশই ব্যবহার করছে? এখন এই হাসিনা কার্ড শব্দটা কিছু সাংবাদিক ব্যবহার করেছেন, যে এই ঘটনার প্রেক্ষিতে যে ভারত যে হাসিনাকে সংবাদ সম্মেলন করতে দিল, সংবাদ সম্মেলন ছিল না, একটা ভাষণ ছিল, এরপরে হয়তো হুম, হুম, দুই একটা প্রশ্নের জবাব তিনি দিয়েছেন। বেশিরভাগ প্রশ্নের জবাব তার ছেলে হুম, হুম। সজীব ওয়াজেদ দিয়েছেন। কিন্তু এটা যে করতে দিয়েছে ভারত সরকার, সেটাকেই তারা একটা হাসিনা কার্ড খেলার বিষয় বলছে, যে ভারত বাংলাদেশকে নিয়ে নাখোশ। আহ, তারেক চীনে গেছে, চীনে গিয়ে মংলা বন্দর এসব নিয়ে আলাপ করেছে। কাজেই আমিও আমিও তাকে মানে দেখিয়ে দিব দিব যে আমারও কিছু আছে তোমাকে, তোমার জন্য ঝামেলা সৃষ্টি করার, এই হাসিনা কার্ড। তো এই হাসিনা কার্ড যদি এটা যদি ভারতের জন্য একটা কার্ড হয়, তো ঝামেলাটা কোথায় সৃষ্টি হলো? শেখ হাসিনা তো দিল্লিতে বসেই কথা বলছে, বাংলাদেশের পত্রপত্রিকা থেকে গুলোকে তো বলেই দেওয়া হয়েছে তার বক্তব্য হুম, প্রচার হুম। না করতে। আম, বিদেশি গণমাধ্যম এটা প্রচার করেছে, এবং বাংলাদেশের মানুষ ব্যাপকভাবে। হ্যাঁ, বিদেশি গণমাধ্যমের মানে দেখেই জানতে পেরেছে হাসিনা কি বলছেন না বলছেন। তো এখন এই কার্ডটার মানে কি ব্যাপার দাঁড়ালো? দেশের ভেতরে এসে হাসিনা কিছু করলো না তো? তাহলে ভারত ভারত এটা তো এমন কার্ড না যে হাসিনাকে কথা বলতে দিলেই বাংলাদেশের ভিতরে অনেক গন্ডগোল লেগে যাবে, সরকার বেকায়দায় পড়ে হুম, যাবে, হুম। সেটা তো না। সরকার বেকায়দায় পড়লো কিভাবে? যদি হাসিনা দিল্লিতে বসে চারটা কথা বলে, কিভাবে সরকার বেকায়দায় পড়ে? তো একজন রাজনীতিকের মুখের কথার উপর যদি, কথা নিয়ে যদি এত ভয় থাকে, তাহলে তো প্রশ্ন তুলতেই হয় যে তাহলে তোমাদের ভিতটা কি এতই নড়বড়ে, যে তোমরা হাসিনা কিছু কথা বললেই, তোমাদেরকে ক্রিটিসাইজ করলেই তোমরা মানে ভীত হয়ে যাচ্ছ, এটাকে একটা কার্ড হিসেবে দেখছো, ভারত তোমার বিরুদ্ধে খেলছে। তো এখন বাংলাদেশ সরকার কি এমন লোক আছে যারা এটাই ভয় পাচ্ছে, যে হাসিনা যদি ফিরে আসে তাহলে একে দেশে আমাদের ঝামেলা হবে, কারণ হাসিনা সমর্থকরা, আওয়ামী লীগ কর্মীরা তখন আরো সক্রিয় হবে, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিটা আরো জোরদার হবে, এবং সরকার একটা চাপের মুখে পড়বে। অন্যদিকে ভারতকে মানে ভারত জুজু দেখিয়ে যে রাজনীতি হয় বাংলাদেশ, সেটার একটা অ্যাপিলটা একটু কমে যাবে, কারণ তখন আর হাসিনা ওখানে, হাসিনাকে আশ্রয় দিচ্ছে ভারত, এই অভিযোগটা আর থাকবে না। কাজে এটাও একটা থাকতে পারে যে বাংলাদেশ সরকারের মনে করছে যে, ভেতরে কেউ কেউ হয়তো মনে করছে যে হাসিনা ইস্যুটা সমাধান হয়ে গেলে তারা নিজের একটা কার্ড হারাবে, অভ্যন্তরীণ রাজনীতির জন্য একটা কার্ড। এটা ভারতের সাথে রাজনীতির জন্য কার্ড না, এটা অভ্যন্তরীণ রাজনীতির একটা কার্ড, যে ওই দেখো ভারত এই পলাতক আসামিকে আশ্রয় দিয়ে আছে, এই দেশের সাথে কি করে আমরা ভালো সম্পর্ক করব? তো ওই কথাটা আর বলতে পারবে না, কারণ ভারত হাসিনা তো চলে এসছে। তো এটা হতে পারে না, দলের উল্টো ভেতর দিক থেকে, থেকে যদি সরকারের বলি, ভেতর। যে উল্টো দিক থেকে যদি যদি প্রশ্ন করি যে আহ আরো দেশে তো বাংলাদেশের অভ্যন্তরে এটিকে কার্ড হিসেবে ইউজ করা হচ্ছে। এখন ভারতকে পাশ কাটিয়ে এক ধরনের আহ পথ চলার চেষ্টা, আগে চীন, মালয়েশিয়া হয়ে চীন, তারপরে চীনের সাথে নানান ধরনের চুক্তি, এদিকে যুক্তরাষ্ট্রের সাথে তো নানান ধরনের বিতর্কিত চুক্তি হয়েই আছে। তো আহ অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের কারণে ভারতের সাথে, যেহেতু ভারত বিরোধী এক ধরনের জুজুর ভয় আছে, রাজনীতি তো আছেই, এই জায়গা থেকে সেটিকে কেন্দ্র করে ভারত থেকে দূরে থাকার চেষ্টা, এমনটিও মানে ব্যবহার করা হচ্ছে কিনা এই কার্ডকে? এই মুহূর্তে মনে হচ্ছে যে সরকার সম্পর্কটা একদম বিচ্ছিন্ন করে ফেলছে, এবং এটা কোনো মতেই মানে বাংলাদেশের জন্য ভালো হতে পারে না, ভারতের জন্য ভালো হবে না, কারণ বাংলাদেশ ভারতের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রতিবেশী।
নানান দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, নিরাপত্তার দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, চতুর্দিক থেকে এটা একটা গুরুত্বপূর্ণ দেশ বাংলাদেশ। কাজেই ভারতও চাইবে না বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলতে, কেউ সেটা চায় না। কিন্তু মানে কেউ উদ্যোগ নিচ্ছে না যে এটাকে, এই যে সম্পর্কে যে চিড় ধরেছে সেটাকে মেরামত করার। এবং এই হাসিনা হয়ে গেছে একটা অজুহাত। আপনি যেটা একটু আগেই বললেন, কার্ড না জি, জি, জি। অজুহাত। হাসিনা হয়ে গেছে একটা অছিলা। এই যে হাসিনার কারণে এটা হচ্ছে না, কিন্তু হাসিনার কারণে হচ্ছে না এটা, এটা মানা খুব ডিফিকাল্ট। হাসিনা আছে দিল্লিতে, তাতে আপনাদের কি হোক ক্ষতি হচ্ছে? কোনো ক্ষতি হচ্ছে না। হাসিনা ফিরতে চায় বাংলাদেশে, আপনারাও সেটাই চান, তাহলে সেটা আপনি কেন ফ্যাসিলিটেট করছেন? আচ্ছা ঠিক আছে, হয়ে যাক। সমস্যা যদি এটাই হয়, সমাধান হয়ে যাক। আমরা তখন বাংলাদেশ এবং ভারত তাদের আসল সমস্যা নিয়ে আলোচনা শুরু করতে পারে। আসল যে সমস্যাগুলো আছে দুই দেশের মধ্যে, সেগুলো নিয়ে তখন তারা সমাধান আলোচনা করতে পারে। হাসিনা আসল সমস্যা না, হাসিনা হচ্ছে একটা উপলক্ষ হয়ে দাঁড়িয়েছে। না, সেই জায়গা থেকে যদি জিজ্ঞাসা করি যে যে এই ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করা হলো একটা বিবৃতির মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের শেখ হাসিনার ওই বক্তব্যের পরে, মানে সেটি নিয়ে তো নানান ধরনের কথা হয়েছে, এর মধ্যে অনেক ধরনের প্রশ্ন, এবং সেই কড়া প্রতিবাদ, মানে আমি দেখিয়ে দেব, এটা হবে না সেটা হবে না, এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করার পরে যদি আবার সেই ভারতের কাছ থেকে আমরা ডিজেল বেশি মাত্রায় আমদানি করার চেষ্টা করি, অনুরোধ করি পাইপলাইনের মাধ্যমে, মানে আসলে আমাদের আহ, মানে আমরা বলতে সরকারের কথা বলছি, মানে কোনো ধরনের সিদ্ধান্তহীনতায় ভুগছে কিনা, এদিকে এক ধরনের হুঁশিয়ারি, আবার অন্যদিকে যে তাদের সাথে সম্পর্ক না হলে কিছু হবে না, নতুন করে ভাবতে হবে, আবার নিজেরা আবার তেল বেশি করে দাবি করি। এইগুলো বলতে গেলে হয়তো অনেকে মনে করবেন যে আমরা ভারতের দাবিদারি করছি কিনা, কিন্তু বাস্তবতার জায়গা থেকে এগুলো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে হচ্ছে। এইগুলো কি বিশেষ কোনো দুর্বলতা? এই যে আম, হুমকি ধামকি বা কড়া কথাবার্তা, এটা হচ্ছে সরকারি পর্যায়ে, জনতার পর্যায়ে না। সো সরকার মনে করছে যে হাসিনা ইস্যুটা দিয়ে মানে হাসিনাকে নিয়ে ভারত খেলা করছে। সো আমি একটা কড়া বার্তা দিব, যাতে সে মনে করে যে নিয়ে হাসিনাকে এই ধরনের সুযোগ সুবিধা দিলে বাংলাদেশের সাথে সম্পর্ক আবার গড়া যাবে না, এবং ভারত সুর করে আবার ফিরে এসে মানে আমার সাথে সম্পর্ক করবে। এখন ভারত হয়তো করবে, ভারত হয়তো একটা দূত পাঠাবে বাংলাদেশে। কারণ এই যে ব্রিক্সের যে সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে, যে আমন্ত্রণ হুম, এখনো তারেক রহমান গ্রহণ করেননি। তো নর্মাল নিয়ম হচ্ছে এই ধরনের কনফারেন্সে কাউকে আমন্ত্রণ জানালে তখন ওই যে স্বাগতিক দেশ তাদের কোনো একটা দূত গিয়ে আমন্ত্রণ পত্রটা দিয়ে আসে, জি। এবং মানে মৌখিকভাবেও আমন্ত্রণটা জানায়। এটা একটা মানে রীতি আছে। তো সেই রীতি অনুযায়ী ভারত সেটা করতেই পারে, এখনো সেটা হয়নি। এরকম কোনো দূত এসে তারেক রহমানকে আমন্ত্রণ পত্র দিয়ে যায়নি। একটা দূত সম্ভবত আসতেই পারে। সোমবারে যাবে দীনেশ ত্রিবেদী, ভারতীয় হাই কমিশনার, দেখা করবেন, তখন হয়তো দিতে পারেন আচ্ছা, দীনেশ ত্রিবেদী আনুষ্ঠানিকভাবে দেখা কথা। করার বিষয়টাও একটু জটিল, কারণ তিনি তার সাথে তিনি তিনি হয়তো নিশ্চয়ই আশা করছিলেন যে তারেক রহমান তার সাথে অনেক আগে দেখা করবে। কারণ সাধারণত বাংলাদেশের প্রধানমন্ত্রীরা নতুন মানে যে কূটনীতিকরা আসেন, অ্যাম্বাসেডর বা রাষ্ট্রদূত বা হাই কমিশনার, তাদেরকে তার সাথে একটা সৌজন্য সাক্ষাৎ হয়। ওই রাষ্ট্রদূতের যখন তার পরিচয়পত্র পেশ করে প্রেসিডেন্টের কাছে, তারপরে বেশি দিন সময় লাগে না। কিন্তু দীনেশ ত্রিবেদীকে বাংলা সরকার অনেকদিন ধরে অপেক্ষা করিয়েছে। এটা এক হুম, ধরনের হুম। সিগন্যাল, এবং ভারত এই সিগন্যালটাকে একটা নেতিবাচক সিগন্যাল হিসেবে নিচ্ছে। দীনেশ ত্রিবেদী কিন্তু অনেকদিন অপেক্ষা করেছেন তার পরিচয়পত্র পেশ করার জন্য, যতদিন লাগার কথা না তাকে অপেক্ষা করানো হয়েছে। সো বাংলাদেশ নানাভাবে ভারতকে এই ধরনের একটা কি বলে মানে নেতিবাচক সিগন্যাল দিচ্ছে, এবং সেটা ভারত খুব ভালোভাবে জানে। কিন্তু তারপরেও এই ব্রিক্স সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এটা কোনো দ্বিপাক্ষিক সফর না, এটা একটা সম্মেলনে অংশ নেওয়ার হুম। আমন্ত্রণ। কাজেই এইখানে তারেক রহমান যদি এই ব্রিক্স সম্মেলনে না যায়, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশই। এখানে কিন্তু ভারতে কিছু আসে যাবে না, কারণ তার মূল কনফারেন্স যেটা ব্রিক্সের যে শীর্ষ সম্মেলন সেটা হবে। এবং এই আউটরিচ প্রোগ্রামে যদি তারেক রহমান আসেন, তাহলে তার একটা সুযোগ থাকবে অন্যান্য দেশের হুম। সরকার প্রধানদের সাথে কিছু ইন্টারঅ্যাক্ট করার। হয়তো 5 মিনিটের আলাপ, সেটা তো তার পরিচিতি হবে, কিন্তু তিনি যদি না আসেন তাহলে তিনি এই সুযোগগুলো হারাবেন, তার ক্ষতি হবে, ভারতের কিছুই হবে না। কাজেই বাংলাদেশ এখন কতটা বিচক্ষণ কূটনীতিতে, সেটা দেখা যাবে যে এই ব্রিক্সের যে আমন্ত্রণ সেটা নিয়ে তারেক রহমান কি করেন, কিভাবে এটা হ্যান্ডেল করেন, সেটা বলে দিবে সারা বিশ্বকে, আর শুধু আমাদেরকে না। যে বাংলাদেশের কূটনীতিকরা এবং
যে বর্তমান সরকার তারা কতটা পরিপক্ক? নিঃসন্দেহে সে একটা নেগেটিভ বার্তাই দিবে। আর ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ যে সম্পর্ক সেটা তো সেটা কি আরো মানে আরো গভীর পর্যায়ে পৌঁছাবে অনিশ্চয়তার জায়গা থেকে আপনার মনে হয়? যদি না যায় এই সম্মেলনে? উম, না মানে যদি তারেক রহমান যদি এই সম্মেলনে না যায় তাহলে এটা হবে আরেকটা সিগন্যাল ভারতের জন্য, এবং বাংলাদেশ মনে করবে যে এই সিগন্যাল দিয়ে আমি ভারতকে বোঝাচ্ছি যে তোমরা হাসিনাকে এত মানে যদি স্পেস দাও, এত যদি সম্মানের সাথে রাখো, তাহলে বা আমাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকবে না। তো এই বার্তা দিয়ে বাংলাদেশ হয়তো আশা করছে যে ভারত এমন চাপের মধ্যে পড়বে যে তারা আগে যেটা বললাম যে সুট করে এসে বলবে যে ঠিক আছে বাবা, আমরা তোমরা কি চাও বলো, আমরা শেখ হাসিনার মুখে তালা লাগিয়ে দিচ্ছি। কিন্তু সেটা হবার সম্ভাবনা খুব আছে বলে আমার মনে হয় না। কাজেই বাংলাদেশের অন্য স্ট্র্যাটেজি দেখতে হবে। এই স্ট্র্যাটেজি যদি কাজ না করে, ভারত যদি এসে শেখ হাসিনাকে মানে বন্দী হিসেবে প্লেনে তুলে না দেয়, তাহলে বাংলাদেশ কি করবে? সম্পর্ক ছিন্ন করবে? সেটা তো বাস মানে অবাস্তব একটা আহ, মানে চিন্তা, যেখানে ভারত হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালি একমাত্র প্রতিবেশী। কারণ আমাদের সীমান্তের 4,000 কিলোমিটার জুড়ে হচ্ছে ভারত, আর মাত্র 270 কিলোমিটার জুড়ে হচ্ছে মিয়ানমার। কাজে মিয়ানমার একটা মানে প্রবলেম্যাটিক প্রতিবেশী, যার সাথে সারাক্ষণ একটা গন্ডগোল লেগেই থাকে। আপনি নিজেই যে প্রসঙ্গটি মাঝখানে তুলছিলেন যে শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের মিডিয়ার এক ধরনের নিষেধাজ্ঞা, মানে আদালতের নির্দেশনার মাধ্যমে বাংলাদেশ কোনো মিডিয়া এলো না, এবং এটা এক ধরনের নিষেধাজ্ঞা অনেকে মনে করেন। নিশ্চয় আপনার মনে আছে যে যখন আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যখন লন্ডনে ছিলেন, তখন আওয়ামী লীগের সময়ও আদালতের মাধ্যমে এই ধরনের একটি নির্দেশনা দেওয়া হয়েছে, নাকি ওটা নির্বাহী আদেশে ছিল না, আদালতের মাধ্যমে, যে হুম। তারেক রহমান কোনো বক্তব্য প্রচার করা যাবে না গণমাধ্যমে। আমরা কিন্তু দেখছি তারপরও তারেক রহমান নিয়মিত দলীয় বৈঠকগুলোতে অনলাইনে যুক্ত হতেন, সেগুলো আবার গণমাধ্যমে আসতো, যে তিনি কি এই বিষয়ে কি বলেছেন, পার্টির সম্মেলন থেকে শুরু করে পার্টি সুসংগঠিত করা থেকে শুরু করে আন্দোলন, সরকার বিরোধী নানান ধরনের কর্মসূচি, সব জায়গায় তিনি বক্তব্য দিতেন এবং সেগুলো পত্রিকাতে আসতো। আমার যদি ভুল না হয়ে থাকে, আমাদের মিডিয়া গুলোর মধ্যে, গণমাধ্যম গুলোর মধ্যে ছোট থেকে বড় একটা অস্বাভাবিক ঐক্যতান সৃষ্টি হলো, ঐকমত্য সৃষ্টি হলো। শেখ হাসিনার ওই বক্তব্য বাংলাদেশের কোনো গণমাধ্যমে আমার চোখে অন্তত পড়েনি। এটা আমার কাছে মনে হয়েছে স্মরণকালের ইতিহাসে এটি রেকর্ড। মানে গণমাধ্যম বেশ সুর করে সরকারের এই নির্দেশনাটি বাস্তবায়ন করেছে। একজন সিনিয়র জার্নালিস্ট হিসেবে, এবং আপনার তো দেশ বিদেশের নানান ধরনের সাংবাদিকতা অভিজ্ঞতা আছে, সেই জায়গা থেকে কি অন্য কোনো দেশে এই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়, বা সে গণমাধ্যমগুলো সেগুলো শুনে? আর শোনা না শোনা সেটি বড় কথা নয়, এটি গণমাধ্যমের উপরে ডিরেক্ট হস্তক্ষেপ কিনা? আচ্ছা, এই মানে অন্য দেশের কথা বলার আগে বাংলাদেশের বেলায় জাস্ট দুইটা লাইন আমি বলি। যে জি। আপনার মনে আছে যে রয়টার্সকে যখন তিনি সাক্ষাৎকার দেন, হুম, এবং বলেন যে ডিসেম্বরে দেশে ফিরবেন, সেই সাক্ষাৎকার বিভিন্ন পত্রিকায় প্রকাশ করা হয়েছিল। হুম, কিন্তু তারপরে সরকার থেকে একটা কড়া বার্তা দেওয়া হয় মিডিয়াকে যে ব্যবস্থা নেওয়া হবে, এবং এই ব্যবস্থা নেওয়া হবে এটা তারপরে যখন শেখ হাসিনা 5ই আগস্ট একটা অনুষ্ঠান করবেন বলে জানানো হলো, তখন কিন্তু এই ব্যবস্থা নেওয়া হবে এই কথাগুলো কিন্তু আরো জোর দিয়ে বলা হয়েছে। কাজেই বাংলাদেশের মিডিয়া এমনকি যে এক সময়কার বাঘ বলতে পারেন, হুম, মিডিয়া হুম, যে হুম, হুম, সবচেয়ে শক্তিশালী জি, বাঘ, আহ, আপনারা জানেন কারা, তাদেরও জি। যে মানে তাদের দেখবেন যে তারাও কিন্তু এই সব এই হুমকিতে মানে তারা মেনে নিয়েছে সরকারের এই বিড়াল কর্তৃত্ব। হয়েছে। হ্যাঁ, বিড়ালে পরিণত হয়েছে, এবং আপনি দেখেন তাদের সরকারি ভাষাই তারা ব্যবহার করে এখন। আহ, যাই হোক, জি। এটা আমি বেশি মানে স্থানীয় মিডিয়াকে কোনো বেশি কিছু বলতে চাই না। আহ, বিদেশি মিডিয়ার ব্যাপারে আমার একটা ঘটনার কথা মনে আছে যে 80 দশকে যখন ব্রিটেনের যে উত্তর আয়ারল্যান্ড প্রদেশ যেটা, সেখানে বিচ্ছিন্নতাবাদী মুক্তিকামী যে সংগঠন ছিল সশস্ত্র আইরিশ রিপাবলিকান আর্মি, তাদের অনেক তৎপরতা ছিল এবং বেশ মানে জোরে সোরে লড়াই চলছিল সেখানে ব্রিটিশ আর্মির সাথে। তখন এই আইরিশ রিপাবলিকান আর্মির যে রাজনৈতিক শাখা সিনফেইন, তার যে প্রধান জেরি অ্যাডামস, থ্যাচার সরকার থেকে বলা হয়েছিল মিডিয়াকে জেরি অ্যাডামসের কোনো বক্তব্য দেওয়া যাবে না, আচ্ছা। প্রচার করা যাবে না। তো বিবিসি কি করলো? জেরি অ্যাডামস হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ডের জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তার বক্তব্য ব্রডকাস্ট করা যাবে না, এটা তো একটা অগণতান্ত্রিক
কথা, এবং এটা সংবাদপত্রের বা মিডিয়ার স্বাধীনতার উপর একটা হস্তক্ষেপ। কিন্তু যেহেতু এটা সরকারি আদেশ, তারা সেটা চ্যালেঞ্জ করতে পারবে কোর্টে। কিন্তু তার আগে কি করবে, তারা করলো কি, জেরি অ্যাডাম যখনই কোনো বক্তব্য দিতেন, সেই বক্তব্য তারা লিখিতভাবে নিয়ে কোনো একটা অভিনেতাকে দিয়ে পড়াতেন। সো আচ্ছা। জেরি অ্যাডামসের কণ্ঠ কখনোই গ্রহণযোগ্য নয়, নানান জায়গায় বলা হয়েছে, কিন্তু আমার মনে হয় বারে বারে ভুল হচ্ছে। এই কথাটি বারবার বলা দরকার এই কারণে যে প্রসিকিউশন এবং যারা এই জুলাই আগস্টের বেনিফিশিয়ারি বা রাজনৈতিক যারা সহকর্মক, তারা বারে বারে এই রিপোর্টকে একটা স্যাংটিটির পর্যায়ে নিয়ে গেছে, বলছে জাতিসংঘ বলছে। সুতরাং যেহেতু জাতিসংঘ বলেছে, এটা একটা পরম পর্যায়ে তারা নিয়ে গেছে যে এর বাইরে আর কিছু নাই বোধহয়। তো কি হয়েছে, জুলাইয়ে সহিংসতা হয়েছে, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হয়েছে। কে বলেছে? ভলকার তুক বলেছে, জাতিসংঘ বলেছে। তো জাতিসংঘ বলেছে, তাহলে বাংলাদেশের মানুষ কেন বলতে পারছে না? ঘটনা ঘটা এক জিনিস, আর ক্রিমিনালি রেসপন্সিবল করা আর এক জিনিস। উই আর টকিং অ্যাবাউট ক্রিমিনাল রেসপন্সিবিলিটি অফ দ্য অ্যাকিউজড হু আর বিং ব্রট টু দি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। সেই জন্য আমি দর্শকদের জন্য, আপনি আমাকে থামায়েন না, আমি 7টি ত্রুটি ও এই সিআইচের রিপোর্ট একে একে কেন এটা গ্রহণযোগ্য নয় এবং এটা কেন জাতিসংঘ মানের রিপোর্ট নয় সেটা আমি বলছি। নাম্বার 1, যে কোনো রিপোর্টের গ্রহণযোগ্যতা আসে তার ম্যান্ডেট থেকে। সে ওই তদন্ত করার ক্ষমতাটা কার থেকে পেয়েছিল, সেখান থেকে। ওআইসিএইচআর যে রিপোর্টটা করেছিল সেই ম্যান্ডেট এসেছিল প্রফেসর ইউনূসের ইমেল থেকে। কেননা ওই রিপোর্টের প্রথম প্যারাগ্রাফে এটা লেখা আছে যে বিং ইনভাইটেড বাই দি ইন্টারিম গভর্নমেন্ট থ্রু ইমেল। তো ইমেল থেকে জাতিসংঘের রিপোর্ট, একটা তদন্ত সংস্থা আসছে যেখানে ক্ষমতা দখল করেছে হচ্ছে একটা বিজয়ী পক্ষ, এবং যেখানে ডক্টর ইউনূস নিজেই কনফ্লিক্টের একটা পক্ষ, তার আমন্ত্রণে আপনি এটা তদন্ত করছেন। তার মানে দিস ইজ এ কমপ্লিট ভায়োলেশন অফ ন্যাচারাল জাস্টিস। অথচ আপনি যদি প্যারালালি দেখেন, তাহলে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন যেগুলো হয়, ইন্ডিপেন্ডেন্ট শব্দটা থাকে, ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট ফাইন্ডিং মিশন অর ইনকোয়ারি কমিশন। ফর এক্সাম্পল, ইট হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই দি হিউম্যান রাইটস কাউন্সিল। হিউম্যান রাইটস কাউন্সিল কর্তৃক রিজলিউশন দিয়ে অনুমোদিত হতে হয় সেই তদন্ত সংস্থা, যেটা বাংলাদেশের ক্ষেত্রে হয় নাই। হয়েছে কোথায়? মিয়ানমারে হয়েছে, কোথায়? শ্রীলঙ্কা, সিরিয়া, ইরিত্রিয়া, দারফুর, এইসব ক্ষেত্রে। বাংলাদেশের ক্ষেত্রে এটা হয় নাই। আমরা কি দাবি করতে পারি না বাংলাদেশে যে ঘটনা ঘটেছিল তা হিউম্যান রাইটস কাউন্সিল কর্তৃক অনুমোদিত ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিশন দিয়ে হতে হবে, প্রফেসর ইউনূস কর্তৃক কমিশন প্রাপ্ত ইউনূস সেন্টারে বসে লেখা কোনো রিপোর্টের ভিত্তিতে নয়। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, টাইম ফ্রেম যে তারা দিয়েছিলেন 1 জুলাই থেকে 15 আগস্ট, এই টাইম ফ্রেমটা কিভাবে নির্ধারিত হয়েছিল? ওআইসিএইচআর যে রিপোর্টটি করেছে, যে হত্যাকাণ্ডগুলোর কথা বলেছে, তা মূলত কনফাইন্ড হচ্ছে 5 আগস্ট পর্যন্ত। 5 থেকে 15 তারিখ পর্যন্ত হত্যাকাণ্ডের কোনো হিসাব এবং তার দায়বদ্ধতা এই রিপোর্টে উল্লেখ নাই। তাহলে আপনি কেমন করে বলবেন যে এটা জাতিসংঘ মানের একটা নিরপেক্ষ রিপোর্ট? এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে, এটা আপনি অবাক হবেন, আপনি নিজেও ল পড়েছেন নবনীতা চৌধুরী, সেটা হচ্ছে এই রিপোর্টে স্বীকার করা আছে যে ভ্যালিডেশন করা, যারা যখন রিপোর্টটা লিখেছে, লিখবার পরে ভ্যালিডেট করতে হয়, মানে একটা এন্ডোর্স করতে হয় যে ফাইন্ডিংসটা কোথায় হলো, ভুল ত্রুটি আছে কিনা। এই ভ্যালিডেশনটা করেছে সরকারের, গভর্নমেন্টের মেম্বারদেরকে পরামর্শ নিয়ে। অর্থাৎ সরকার এই রিপোর্ট অনুমোদন করেছে এবং সেখানে সংশোধন এনেছে, তবেই তারা এটা ফাইনাল করেছে। আপনি আমাকে বলুন, কোন ইন্ডিপেন্ডেন্ট জাতিসংঘের রিপোর্ট কি কখনো এটা করে যে সরকারের লোকজন এটা দেখবে এবং নামও উল্লেখ নাই যে কে এই প্রুফ দেখে দিয়েছে? আমরা কি ধরে নেব যে এই প্রুফ দেখে দিয়েছে আসিফ নজরুল? আমরা কি ধরে নেব এটা রিজওয়ানা হাসান দেখে দিয়েছে? সুতরাং এখানে যেটি নয়, দিস ইজ অলসো এ কমপ্লিট নন ট্রান্সপারেন্সি অন দি পার্ট অফ ওআইসিএইচআর রিপোর্ট। 4th, যে স্যাম্পলিং এ এরা লিখেছে যে আমরা 231 জন লোকের সাক্ষাৎকার নিছি। এত বড় একটা ঘটনা, 231 জনের স্যাম্পলিং, এই স্যাম্পলিংটা কেমনে হইল? এই 231 জন লোক কে কে? তার মধ্যে কি স্টুডেন্ট আছে? তার মধ্যে কি ভাইস চ্যান্সেলররা আছে?
তার মধ্যে কি যে মন্ত্রীদের নামে বা সরকারের যারা আছে তাদের আছে, যার যে পুলিশ সদস্যদেরকে হত্যা করা হয়েছে তার পরিবারের জবানি আছে? নাই। যদি না থাকে, এই স্যাম্পলিং ইজ কমপ্লিটলি এ ফল্টি স্যাম্পলিং। এবং তারা বলেছে আমরা 6টি জেলা পরিদর্শন করেছি। 6টি জেলা কিভাবে পরিদর্শন করলেন এবং কোন সে 6 জেলা, এবং সেটা কিভাবে পিক আপ হলো? এই যে যে ভজ ঘট মেথোডোলজিক্যাল যে এরর, এ থেকেও প্রমাণিত হয় যে এটি কোনো রিপোর্ট হতে পারে না। তারপরে কি? তারপরে হচ্ছে 7টা আমি আর বলছি না, অনেক সময় লেগে যাবে, আমি শুধু একটা প্যারাগ্রাফ পড়ছি, যে এর পরেও এই রিপোর্টে কোথাও উল্লেখ নাই ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হয়েছে যে অপরাধে, যে রেফারেন্সে শেখ হাসিনা মামলার দণ্ড দেওয়া হয়েছে এবং তার অন্যান্য কলিগদেরকে দণ্ড দেবার পায়তারা করা হচ্ছে। আমি দর্শকদের জন্য আমি প্যারা নম্বর একটু আপনাকে আপনি একটু থামাই আপনাকে ডক্টর বিল্লাহ। মানে দেখেন যে এই রিপোর্টে অনেক দাবি হঠাৎ মানে কোথা থেকে করা হয়েছে আমরা এখন পর্যন্ত জানি নাই। যেমন 1400, সরকার এখন পর্যন্ত 834 জনের তালিকা করতে পেরেছে, কিন্তু এর পরেও এই রিপোর্ট যেই দাবি করে নাই সেটা হচ্ছে যে এই রিপোর্ট স্পষ্টভাবে তাদের ভূমিকার 2য় পৃষ্ঠায় সম্ভবত বলেছে কিন্তু যে এই রিপোর্টের তদন্তের ভিত্তিতে কোনো ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি, কারো ব্যক্তিগত দায় এবং আপনি যেটা বলছিলেন কারো ফৌজদারি অপরাধের দায়, ক্রিমিনাল রেসপন্সিবিলিটি প্রমাণিত হয় না, সেজন্য আরো তদন্ত করতে হবে। অথচ এই রিপোর্টের উপর ভিত্তি করে ইন্ডিভিজুয়াল দায়ও আদালত, আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রমাণ করে ফেললো, আবার ইন্ডিভিজুয়াল দায় ক্রিমিনাল রেসপন্সিবিলিটি দেখে শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী তাদের ফাঁসিও দিয়ে দিল, আরো দেবে ফাঁসি। তো মানে জাতিসংঘ যতটুকু দাবি আমি সম্পূর্ণভাবে একমত, বেশি দাবি করা হচ্ছে। একদম একদম আমি ওই বাক্যটাই, আপনি যেটা পড়ছেন এটা যেহেতু মুখের কথা বলে প্রমাণিত না হয়, আমি অন রেকর্ড রাখবার জন্য বলছি। Page 6, Executive Summary. These serious human rights violations also raise concerns from the perspective of international criminal law, so that additional criminal investigation are warranted to determine the extent to which they may amount to crimes against humanity. এ তদন্তটা কে করছে? হয়নি তো এডিশনাল। যেহেতু হয় নাই, বারে বারে এই যে প্রসিকিউশন এই রিপোর্টকে নিয়ে আসছে, এতে প্রমাণিত হয় যে তাদের আসলে পর্যাপ্ত এভিডেন্স নাই। আপনি শেখ হাসিনা মামলাটাও যদি খেয়াল করেন, যে দি পিসেস অফ এভিডেন্স দে হ্যাভ রিলাইড আপন ইজ ভেরি স্ক্যান্টি। প্রফেসর মাকসুদ কামালের সাথে কথোপকথন, তাপসের সাথে কথোপকথন, ওই চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের করবোরেটিভ অ্যাকমপ্লিস এভিডেন্স, এইটা আর হচ্ছে জাতিসংঘের রিপোর্টও না, ভলকার তুর্কের স্টেটমেন্ট। আপনি বলেন যে ডাজ দ্যাট কনস্টিটিউট সাফিসিয়েন্ট বেসিস ফর কনভিকশন অফ এ ডেথ সেন্টেন্স? হলো এটা? এখন আপনার মূল প্রশ্নে আসি। এখন জাতিসংঘ আর এর দায় নিতে চাচ্ছে না, এই জন্য এখন আর একদমই আপনি সঠিকভাবে ধরেছেন যে এখানে দুটো প্রপোজিশন আছে যে এত ত্রুটি সহ জাতিসংঘেও এই তথ্যগুলো যদি তারা সামনে আনে, তাহলে এটা একেবারে সবাই বুঝে ফেলবে যে তাদের যে স্যাম্পলিং, তাদের যে রিপোর্টের ত্রুটি, এটা কখনোই জাতিসংঘের মানের ত্রুটি হয় নাই। এটা একটা বড় ধরনের কনক্লুসিভ একটা প্রিজাম্পশন হতে পারে, আপনার এই সন্দেহ অমূলক না। আমি একজন লয়ার একাডেমিক হিসেবে রুল আউট করে দিচ্ছি না, কিন্তু যেহেতু জাতিসংঘের রিপোর্ট, যেহেতু জাতিসংঘ নামটা নিয়েছে, পারসে আমরা আউটরাইটলি বলে দিতে পারি না এটা ইল্লিগাল, কিন্তু আমরা এটা বলে দিতে পারি এর যে প্রবেটিভ ভ্যালু, ইংরেজি শব্দটা প্রবেটিভ ভ্যালু মানে হচ্ছে সাক্ষ্যগত মূল্য, এর মান, অর্থাৎ এটা কত উৎকৃষ্ট মানের সাক্ষ্য যেটা দিয়ে একজন মানুষকে দণ্ড দেওয়া যায়, এমনকি মৃত্যুদণ্ডের মতন সিরিয়াস শাস্তি দেওয়া যায়। এই প্রবেটিভ ভ্যালু একদম নিম্ন স্তরের। এখন এটা হয়েছে কি, এই যে যুক্তিতর্কে সম্ভবত ডিফেন্স ওয়ালারা বা জাজই হয়তো বলছেন যে এই যে 231 জন না কয়জন প্রত্যক্ষ সাক্ষী, এর মধ্যে কয়জন প্রত্যক্ষ সাক্ষী আমরা নিজেরাও জানি না,
বিকজ তাদের যে র ম্যাটেরিয়াল জাতিসংঘ এটা প্রকাশ করছে না। হ্যাঁ, প্রকাশ করছে না, তার পিছনে একটা সাধারণ ডিফেন্স হলো যে রিসার্চ এথিক্সে বলে যে আপনি ডেটাতে বলে অ্যানোনিমিটি রক্ষা করব এবং সেটা একটা এথিক্যাল স্ট্যান্ডার্ড, সেটা অনেকে বলে। কিন্তু এটা শেয়ারিং একটা ক্লজ থাকে জাতিসংঘের। এই OSCHR এর ডকুমেন্ট গুলো আমি একটু পড়ছিলাম, চোখ বুলেছিলাম যে তারা কোন শর্তে তাদের ডকুমেন্ট গুলো শেয়ার করতে পারে। সেখানে শর্তগুলো হচ্ছে এই যে প্রসিকিউটর তামিম শুধু বলেছে ডেথ সেন্টেন্স, এটাও এক ধরনের পলিটিক্স, এটাও এক ধরনের ভাওতাবাজি হতে পারে। কারণ আপনি জানেন যে বাংলাদেশে ডেথ সেন্টেন্স খুব পপুলার। তারা যদি বলে যে আমাদের ডেথ সেন্টেন্স আছে বলে জাতিসংঘ আমাদেরকে দিবার চাইতেছে না, তখন জজ সাহেব বা অন্যান্যরা মনে করবো আচ্ছা আমাদের ডেথ সেন্টেন্স লাগবেই, যেহেতু ডেথ সেন্টেন্সের নিচে আমরা সন্তুষ্ট হই না, অতএব জাতিসংঘ দিল বা না দিল তাদের আমাদের কিছু যায় আসে না, অতএব এটা ঠিক আছে। এই অজুহাতটা তারা মানুষের চোখে ধুলা দিয়ে প্রেজেন্ট করতে চায়। কিন্তু জাতিসংঘের মূল ডকুমেন্ট শেয়ারিং যে নীতিমালা আছে, সেই নীতিমালার তে উল্লেখ আছে স্পেশাল প্রসিডিওর, এমনকি বাংলাদেশ সংক্রান্ত বিষয়েও তারা 19 জুন 2026 একটা গাইডলাইন তৈরি করেছে। সেখানে লেখা আছে যে ডকুমেন্ট তারা শেয়ার করবে কতগুলো শর্তে। মৃত্যুদণ্ড থাকা একমাত্র শর্ত না, নবনীতা চৌধুরী। সেখানে লিখে আছে প্রথম শর্তই হলো যে বিচারটা ফেয়ার হতে হবে, ফেয়ারনেস। দ্বিতীয় হলো ডিউ প্রসেস রক্ষা করতে হবে। তৃতীয়ত হলো নন অ্যাপ্লিকেবিলিটি অফ ডেথ সেন্টেন্সেস। চতুর্থ হলো যে উইটনেস যারা কনসেন্ট দিয়েছিল, উইটনেস যারা ডিপোজিশন দিয়েছিল, বক্তব্য দিয়েছিল, তাদের কনসেন্ট লাগবে। এবং পরবর্তী পয়েন্ট হলো হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড বজায় রাখতে হবে। এতগুলো শর্ত বজায় রেখে ওই তথ্য পাওয়া বাংলাদেশের প্রসিকিউশনের পক্ষে সম্ভব না। কিন্তু ওরা মানুষের চোখে ধুলা দেওয়ার জন্য শুধু ডেথ সেন্টেন্সের অজুহাতটা সামনে আনতেছে ইন অর্ডার টু কনভিন্স দ্য কোর্ট। তখন কোর্ট বলবে যে ওরা আমরা নিজেরাই তো ডেথ সেন্টেন্স দিয়ে বসে আছি, অতএব এই গ্রাউন্ডে অত না হলেও চলবে, যেহেতু জাতিসংঘ বলছে অতএব আমরা এটা জাতিসংঘের কথাকে একেবারে স্বতঃসিদ্ধ ধরে নিয়ে এর উপরে বিচার করতে পারি। আর একটা ডেঞ্জারাস কাজ তারা করে রাখছে মানুষের চোখে ধুলা দেওয়ার জন্য। এই জামাত মনা আইনজীবীদেরকে দিয়ে জাতিসংঘ এই রিপোর্টটারে তারা ঐতিহাসিক ডকুমেন্ট হিসেবে ঘোষণা করার জন্য একটা রিট করাই রাখছিল। আপনার খেয়াল আছে কিনা? হাইকোর্ট ডিভিশনে আলাদা একটা রিট করছে। রিট করায়া এই নতুন গঠিত হাইকোর্ট ডিভিশনের যে সকল জাজরা, আল্লাহর রহমতে সেই জাজদের স্ট্যান্ডার্ড আপনি জানেন এবং তারা কারা জানেন, তাদের থেকে একটা রুলিং নিয়ে রাখছে এই জাতিসংঘের রিপোর্ট নাকি ঐতিহাসিক ডকুমেন্ট এবং এটা নাকি খুব ভালো এবং এর প্রোভেটিভ ভ্যালু যাতে জাজ সাহেবরা গ্রহণ করতে উদ্যত হন সেই জন্য জুডিশিয়াল এন্ডোর্সমেন্ট নিয়ে রাখছে। সুতরাং যাতে মাতাল তালে ঠিক, তারা এটা নিয়ে রেখেছে যাতে করে এর একটা প্রোভেটিভ ভ্যালু বাড়ানো যায়। নিজেদের তদন্ত করার কোনো খোঁজ নাই, স্বচ্ছতার কোনো খোঁজ নাই। জাতিসংঘ কি বলেছে এই ত্রুটিপূর্ণ ডকুমেন্ট তারা এটা রিলাই করার জন্য নিজেরা একটা সিল চাপ্পর দিয়ে রাখছে যে এটা একটা ভালো ডকুমেন্ট। এখন আসেন চাইলো কেন প্রসিকিউশন এই যে গাজী মনোয়ার হোসেন তামিম, যার তথ্যের ভিত্তিতে সংবাদ মাধ্যমে এক কোনায় বের হলো যে জাতিসংঘ এখন সাক্ষ্য তালিকা দিতে রাজি হচ্ছে না, এই খবরটা আমরা জানলাম। উনি তো একেবারে তাজুলের প্রসিকিউশন টিমের, মানে আগের চিফ প্রসিকিউটর জামায়াতে ইসলামীর সেই উকিল, সেই তাজুল ইসলামের একেবারে ডান হাত ছিলেন এই গাজী মনোয়ার হোসেন তামিম। উনারা হঠাৎ করে চাইলেন কেন এখন জাতিসংঘের কাছে সাক্ষী তালিকা? কারণ উনারা দেখেন আবার ট্রাইব্যুনালে যে উনারা যেসব প্রত্যক্ষদর্শী সাক্ষী আনছেন তারা হচ্ছে ঢাকায় ছিলেন, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, হাসনাত আব্দুল্লাহ, এরা গিয়ে সাক্ষী দিচ্ছেন বিভিন্ন, মানে কুষ্টিয়ায় হাসানুল হক ইনু মেরে ফেলেছেন, অথচ হাসানুল হক ইনু ছিলেন ঢাকায়। পরিবার যে মামলা করেছিল তাতে ওই লোকের নাম ছিল না, কিন্তু এরপরে ট্রাইব্যুনাল ঢুকিয়ে দিয়েছে। আর সবকিছুর সাক্ষী হচ্ছে, সাক্ষী গোপাল হচ্ছে জাতিসংঘ প্রতিবেদন। তো এই পুরো ব্যাপার মিলিয়ে তার মানে আপনার কথা থেকে দুটো ব্যাপার হয়। তার মানে হলো এই মামলাগুলো নিয়ে তারা বাংলাদেশের ফৌজদারি মামলা মানের নামায় নিয়ে এসছে, যে বোধহয় কিছু লোকরে ওরে সাক্ষী একটু বানালাম, ওরে একটু বানালাম, ওরে একটু বানালাম, বানায় আর কিছু কথা বলে জোড়া দিয়ে বললাম যে তুমি দায়ী। এরা বুঝতেই পারছে না যে এটা হচ্ছে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির বিচার। আর উপরে উপরে দেখেন জীবনেও এই আদালত
জেনোসাইড শব্দটা উচ্চারণ করে নাই, এখন সরকারের তরফ থেকে এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকেও জেনোসাইডে বিচার হয়েছে এই ধরনের শব্দ ব্যবহার করছে। কত মানে স্টেট স্পন্সর্ড লাইন, এটা কি হয়? এখন কথা হচ্ছে যে কেন তারা আপনার প্রশ্ন ছিল যে গাজী তামিম কেন এটা আনলো, এই বিষয়ে একটা কথা বলে দিই। এটা একটা ছোট চুটকির মতন। চুটকিটা হলো যে আমাদের এলাকায় এক মুরব্বী লোক ছিল। মুরব্বী লোক বলছে যে বাবা এই ধাঁধাটার মানে বলো। ধাঁধাটা হলো যে নিতে আসছি তোমারে, জড়াই ধরলে আমারে, সাইডে দাও আমারে, থুয়ে যাব তোমারে। মানে এক লোক বেত ফল পাড়তে গেছে, তো বেতের কাটা বিঁধে গেছে, তখন বলছে যে নিতে আসছি তোমারে, জড়ায়া ধরলে আমারে, তাই না, সাইডা দাও আমারে, থুয়ে যাব তোমারে। এই যে বিচারটা তারা শুরু করেছে, এটা তো শেষ করতে হবে। ইট হ্যাজ বিন এ বার্ডেন অন দেম। এবং আপনার সওয়াল জবাব বলেন তো, এই যে 231 জন ধরলাম, আমি তথ্য দিচ্ছি যে 231 জনের তারা তথ্য নিয়েছিল OHCHR। এর মধ্যে নিশ্চয় প্রত্যক্ষদর্শী, মানে কেউ তো দেখে নাই যে গুলি হচ্ছে, যে হ্যাঁ আমার ভিকটিম ফ্যামিলির ডিপোজিশন আছে, তারও যে বক্তব্য হবে, একজন পত্রিকা পড়াওয়ালা মানুষেরও একই বক্তব্য হবে। কিন্তু কারণ আপনি তো ঘটনাটা দেখেননি যে কে গুলি করছে, তাই না? আপনি তো দেখেননি যে শেখ হাসিনা অর্ডার দিতেছে, আপনি তো দেখেননি যে হাসানুল হক ইনু অর্ডার দিতেছে। আপনি বলেন যে হ্যাঁ অমুক বাচ্চাটা ধানমন্ডি 27-এ মারা গেছে বা চানখারপুলে মারা গেছে, বাট ইজ ইট দি কনসিকুয়েন্স অফ দি কমান্ডিং রেসপন্সিবিলিটি? এই সাক্ষী তো আপনি প্রত্যক্ষদর্শী দিয়ে প্রমাণ করতে পারবেন না, তাই না? এখন এটা কেন আসলো? কারণ এই তথ্যগুলো আপনাকে যাচাই করতে হবে, কোর্টকে সিদ্ধান্ত দিতে পারতে হবে যে যে তথ্যগুলো দেওয়া হচ্ছে প্রত্যক্ষদর্শীদের, সেই তথ্যগুলো আমাকে সন্তুষ্ট হতে হবে ফ্যাক্ট ডিটারমিনেশনের জন্য, যে আসলেই এরকম ঘটনা ঘটেছে। এটা তো একদম একেবারেই ন্যূনতম চাহিদা। সেই জন্যই কথাগুলো সামনে এসছে। তখন কোর্টই হয়তো বলেছে আপনারা নামগুলো দিতে পারবেন। এখন তারা বলছে না, জাতিসংঘ তো আমাদেরকে দিচ্ছে না। এখন অজুহাত দিচ্ছে যে মৃত্যুদণ্ডের বিধান আছে বিধায় যাচ্ছে না, জানেন তো। কিন্তু জাতিসংঘ হয়তো এজন্যও দিচ্ছে না, ফুলের বেড়াল বেরিয়ে যাবে সেজন্য হয়তো দিচ্ছে না, সেটা একটা কথা যেটা আমি প্রথমেই বলে নিয়েছি। দ্বিতীয়ত এজন্য হয়তো দিচ্ছে না যে তোমরা যা করছো তাকে যে কোনো কিছু বলা যায় কিন্তু বিচার বলা যায় না, সুতরাং এখানে তথ্য দিয়ে আমরা বিপদে পড়বো না, রাইট? এখন এই তথ্য 3টা কারণে দরকার। জজ সাহেবদের কাছে দরকার হচ্ছে ফ্যাক্ট, মার্শালিং অফ ফ্যাক্টের জন্য। দ্বিতীয় হচ্ছে প্রসিকিউটরদের কাছে দরকার, কারণ হলো প্রসিকিউটররা প্রমাণ করতে চান কোনো একটা মামলায় যে দেখেন এই ঘটনার আমার প্রত্যক্ষদর্শী সাক্ষ্য অমুক অমুক আছে। সবচেয়ে কাদের জন্য এই প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দরকার বলুন তো? ডিফেন্সের জন্য। ডিফেন্স মানে যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তার আইনজীবীদের জন্য এই নামগুলো দরকার। কেন দরকার? কেননা তিনি তাদেরকে ক্রস এক্সামিন করবেন। তিনি তাদেরকে ক্রস এক্সামিন করবেন যে তুমি যে কথাটা বলছো, তুমি এই প্রশ্নের উত্তর দাও। 5 মিনিটের মধ্যে ক্রস এক্সামিন করে বেরিয়ে ফেলা সম্ভব যে তুমি এটা ভুল বলছো। তাহলে এই যে হচ্ছে প্রসিকিউশনের ক্লেম প্লাস পাল্টা ক্রস এক্সামিনেশন, এটা হচ্ছে জুডিশিয়াল প্রসেসের অংশ। এই তথ্য যদি তারা হাজির না করতে পারে তাহলে জুডিশিয়াল প্রসেসই সম্ভব না। আর যদি সম্ভব না হয়, এই ডকুমেন্টকে রিলাই করে যদি এই কোর্ট, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আবার যদি কোনো রায় দেয়, that will be a fundamentally flawed judgment like শেখ হাসিনা জাজমেন্ট। বুঝাতে পারলাম? এবং এইখানে আপনি দেখেন যে এখন কি শেখ হাসিনার মামলার রায় বাতিল হবে? মানে কি হবে, মানে এর ফলাফল কি? 100টা গ্রাউন্ড দেওয়া যায় যে শেখ হাসিনা মামলার রায় বাতিল। নিশ্চয়ই, কিন্তু হাইকোর্টে গেলে যেই হাইকোর্টকে দিয়ে বলিয়ে নেওয়া হচ্ছে যে জাতিসংঘ প্রতিবেদন একটা ঐতিহাসিক ডকুমেন্ট, আপনার কাছেই জানলাম, সেই হাইকোর্ট কি এসব প্রশ্ন তুলবে? সেই উচ্চ আদালত, কিন্তু উচ্চ আদালত কি প্রত্যক্ষদর্শী কোনো সাক্ষী ছাড়া একজনকে ক্রিমিনাল রেসপন্সিবিলিটি স্বীকার করে নিয়ে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিতে পারে? মানে সেটা, মানে এই মামলা টিকবে? এরা টিকবে না। কিন্তু এরা যেটা করছে, এরা হচ্ছে যে ওই জাতিসংঘ রিপোর্ট থেকে একটু নাই 2-3 জন, ওই নাহিদকে একদিন ডাকবে, আসিফকে একদিন ডাকবে, ডাকা তোমার সাক্ষ্য দিলাম, দিয়া মিলাই ঝিলাই বোঝেন তো আপনি, মিলায়ে দিলাম বোঝেন তো আপনি। এটা হলো মিলিয়ে একটা জাজমেন্ট দেওয়া। এভাবে বলাই বাহুল্য
ইন্টারন্যাশনাল ক্রাইমস জাস্টিস প্রসেস কাজ করে না। সুতরাং এই তথ্য ইনভেস্টিগেটিভ কবজা করতে চেয়েছিল বলেই যারা 24 পরবর্তী সময় সিদ্ধান্ত নিয়েছে সরকার গঠনের, প্রশাসন গঠনের, আসলে সরকার তো না। আপনি যদি প্রথম আলো সাক্ষাৎকারটা দেখে থাকেন আসিফ নজরুলের, যেটা আসলে আমি বলি যে 164 ধারায় জবানবন্দি, সেখানে তিনি সুনির্দিষ্টভাবে বলেছেন যে কিভাবে কি কাকে নির্ধারণ করা হলো, সব বলেছেন। তো উনি এই যে ইউনূসের নামটা হঠাৎ করে আসলো, ওনার কথাই বোঝা যাচ্ছে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রাজিই ছিলেন না ইউনূসের ব্যাপারে, এই কথাটাই তো বলা হচ্ছে। তো সেনাপ্রধানকে সে রাজি হতে কারা বাধ্য করেছে, কেন বাধ্য করেছে? কারণ এই ইউনূসকে না বসালে, অন্য আর যে কোনো কাউকে বসালে, মানে যদি বিতর্কিত লোক ছাড়া, তখন কিন্তু পাকিস্তান আমাদের দেশটাকে 18 মাসে যে ধ্বংস করে দিয়েছে সেটা সম্ভব হতো না, বা পাকিস্তান যে আমাদের দেশে জঙ্গি দিয়ে ভরিয়ে দিয়েছে, অস্ত্র পাঠিয়েছে, এটাও হতো না। কাজেই আমরা বেঁচে গেছি যে বাংলাদেশের এই জমিতে এখন পাকিস্তানের পতাকা উঠছে না। তাই বলে ষড়যন্ত্র থেমে নেই। বিএনপি যদিও সরকার গঠন করেছে, কিন্তু বিএনপির ভেতরেই ইউনূসের লোকেরা আছে এবং পাকিস্তানে আইএসের লোকেরা আছে। আরো মোটা দাগে যদি বলি, বাংলাদেশ বিরোধীরা আছে। সেই বাংলাদেশ বিরোধী খলিলুর রহমান নাকি হুমায়ুন নাকি অন্য কেউ, সুনির্দিষ্টভাবে আমি তো বলবো না, বা আপনিও হয়তো বলবেন না, কিন্তু আমরা কিন্তু মনে মনে জানি এই পরিস্থিতিতে এখন ভারতের সাথে দূরত্ব সৃষ্টি করার জন্য না, শুধু ভারতের সাথে শত্রুতা তৈরি করার জন্য ওই চক্রটা ভীষণ সক্রিয়ভাবে চেষ্টা করছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ঢাকার যে একটি বিতর্কিত পত্রিকা বাংলা, তারা মানে জামাতপন্থী যে পত্রিকাটি, তারা কিন্তু ক্রমশ চেষ্টা করছে যে সম্ভব হলে বাংলাদেশের সঙ্গে ভারতের একটা যুদ্ধ বাঁধিয়ে দেওয়া যায় কিনা। তারাই চেষ্টা করছে তারেক রহমান যেন ভারতে না যান। তাদের কারণেই এবং ওই সমস্ত কুচক্রীদের কারণেই আপনি যেটা একটু আগে বললেন যে ভারতের হাই কমিশনার শ্রী দীনেশ ত্রিবেদী, উনি বাংলাদেশে আসার অনেক মাস পর খলিলুর রহমানের দেখা পেয়েছেন এবং উনি বাংলাদেশে আসার প্রায় 3 সপ্তাহের বেশি সময় পর প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ করার সুযোগ পেয়েছেন। পরিণতি কি হলো? আমরা যে রাষ্ট্রদূত দিল্লিতে পাঠিয়েছি নতুন, তিনি আজ অব্দি পরিচয়পত্র পেশ করতে পারেননি। ওনাকে যদি তারেক রহমান সাহেব সেপ্টেম্বরে ভারত না যেতেন, তাহলে ওনাকে ডিসেম্বর অব্দি বসিয়ে রাখা হতো, কোনো সমস্যা নাই। এখন তারেক রহমান সাহেব তো বাস্তবতাটা উপলব্ধি করছেন যে 71 থেকে বাংলাদেশের জন্মের পর 26 অব্দি আপনি বাংলাদেশে যত প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, যা কিছু হয়েছে, সেখানে ভারত তো সহযোগিতা করেছে। আপনি আমাকে একটা উদাহরণ দিন যে পাকিস্তান কোনো সহযোগিতা করেছে? করবে না তো। পাকিস্তানিরা তো চায় আমরা আবার পাকিস্তান হয়ে যাই, ওরা আমাদেরকে ঠিক 71 পূর্ববর্তী সময়ের মতনই চাকর বা গোলাম ভৃত্য মনে করুক এবং আমাদেরকে শোষণ করুক। তো এটা তারেক রহমান বুঝে গেছেন। তারেক রহমান বুঝে গেছেন কেন? ওনার সাথে যেমন অনেক মন্দ এলিমেন্টস আছে, তেমনি ওনার আশেপাশে কিছু ভালো মানুষও তো আছে। আর এখন তো তারেক রহমানের সাথে পরামর্শক হিসাবে, মানে অঘোষিত পরামর্শক হিসাবে আইরিন খান কাজ করছেন। তো তার কারণে দীনেশ ত্রিবেদী কালকে যে যাচ্ছেন দেখা করতে, এটা শুধু সৌহার্দ্যপূর্ণ হবে এটাই না, মানে আমরা তো আসলে সাংবাদিকতার ভাষায় বলি না সৌহার্দ্যপূর্ণ বৈঠক, এটা সৌহার্দ্যপূর্ণ বৈঠক হবে না।
এটা ফলপ্রসূ বৈঠক হবে, কারণ আছে। আমাদের গঙ্গার পানি লাগবে। এই গঙ্গার পানি লাগলে আপনি ঢাকা শহরে মিছিল করে বা ওই যে বিতর্কিত পত্রিকায় 100টা নিউজ করে আপনি কি গঙ্গার পানি পাবেন? মানে ওই পত্রিকাটির যারা জন্মদাতা পিতা পাকিস্তান, বা জামাতে ইসলামীর যারা জন্মদাতা পিতা পাকিস্তান, ওরা তো সিন্ধু নদীর পানি পায় না ঝগড়া করে। পাকিস্তান তো পারমাণবিক শক্তি, ওরাই পায় না, আপনি পাবেন কিভাবে? দিবে না। তো তারেক রহমান সাহেব ওই ঝগড়ায় আমার মনে হয় না আর পা দিবেন, এবং তার কিছু ইঙ্গিত আজকেই আমরা পেয়ে গেছি। যে আপনি জানেন যে জামাত একজন তাদের ক্যান্ডিডেট দিয়েছে, প্রার্থী, এই কর্নেল অলি, প্রেসিডেন্ট প্রার্থী। বিএনপি দুটো মনোনয়নপত্র সংগ্রহ করেছে, ধরে নিতে পারেন যে সেই দুটো মনোনয়নপত্রে ইউনুস নেই, কারণ ইউনুস তার বিএনপির কেউ না, বা ইউনুস তো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভাবে। তারেক রহমান বুঝে ফেলেছেন। এর মাধ্যমে আপনি কি বোঝাতে চাইছেন? মানে দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ, তারপর ভারত সফরের ঘোষণা, দুটো ঘটনা ঘটেছে। আজকে দীনেশ ত্রিবেদী ভিসা সেন্টারে গেছেন এবং উনি জানেন ভিসা সেন্টারে উনি গেলেই সাংবাদিকরা দাঁড়াবেন সামনে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উনি বলেছেন নরেন্দ্র মোদী এবং তারেক রহমান দুই লিডার একসঙ্গে বসলে সব সমস্যার সমাধান সম্ভব, এমন একটা কথা তিনি বলেছেন। কিন্তু আবার দেখেন তারেক রহমান কিন্তু আজকে কক্সবাজার সফর করছেন, সেখানের জনসভায় তার মানে আমি আমার দেশ পত্রিকায় দেখছিলাম, তার যে কথাটা শিরোনাম হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ আর কোনোদিন তাবেদার রাষ্ট্র হবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পোস্টেও কিন্তু লেখা আছে বাংলাদেশ আর কোনোদিন ক্লায়েন্ট স্টেট হবে না, অনুগত রাষ্ট্র হবে না। খলিলুর রহমানও কদিন আগে। এটা তো তার মানে কি এই কথা তো ভারতকে উদ্দেশ্য করে। তো এখন মানে এই রকম ব্যাটিং করতে করতে, ভারত বিরোধী ব্যাটিং করতে করতে কি ভারত চলে যাওয়া সম্ভব হবে এখন সেই দিল্লিতে যেখানে শেখ হাসিনা বসে আছেন? তারেক রহমান ক্লায়েন্ট স্টেট বলতে ভারতকে বোঝাননি। তারেক রহমান ক্লায়েন্ট স্টেট বলতে পাকিস্তানকে বুঝিয়েছেন। এটা না বুঝেই আমাদের দেশ রিপোর্ট করেছে অতি উৎসাহী হয়ে, কারণ বাংলাদেশ তো কখনো ভারতের ক্লায়েন্ট স্টেট ছিল না। ভারত তো পাকিস্তানের একটা অংশ ছিল, এবং পাকিস্তান এখনো বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। আমি যেটা বললাম যে জামাত যদি বিজয়ী হতো এখন পাকিস্তানের পতাকা উঠতো। আর ভারত বাংলাদেশকে তো কখনো ভৃত্য মনে করেনি, পাকিস্তানিরা তো করতো, মানে পাকিস্তানের রাজনীতিবিদরাই তো এখন স্বীকার করছেন। তো তারেক রহমান সাহেব রাজনীতির মাঠে অনেক কথা সবাই বলে, নরেন্দ্র মোদীও বলবেন, কিন্তু ভিতরে ভিতরে যেটা লক্ষণ সেটা হলো যে উনি যাবেন ভারতে, গঙ্গার পানি পাবেন, সবকিছু পাবেন, বিনিময়ে কিছু কথা পূরণ করতে হবে ওনাকেও। সেটা শুধু ভারতের দাবি না, সেটি মার্কিন যুক্তরাষ্ট্রেরও দাবি। 1 নম্বর, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিবেশ সৃষ্টি করতে হবে, অন্তর্ভুক্তিমূলক। 2, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ, তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলতে হবে। 3, বাংলাদেশে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি তৎপরতা, বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্তে যে অনেকগুলো ঘাঁটি তারা করেছে আইএসআই এবং পার্বত্য চট্টগ্রামে, সেগুলো ডিসম্যান্টেল করতে হবে। আপনাকে আমি একটা কথা বিনয়ের সাথে স্মরণ করাতে চাচ্ছি। 91 সালে খালেদা জিয়া ক্ষমতায় আসার পর 93 বা 92 সালে এই ঢাকা শহর থেকে অনুপ চিত্রাকে গ্রেপ্তার করা হয়, এবং সেটাই ছিল প্রথম গ্রেপ্তার উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী কোন বড় নেতাকে গ্রেপ্তারের ঘটনা খালেদা জিয়া করেছেন। তাহলে আপনি খালেদা জিয়াকে ভারত বিরোধী বলছেন, উনি বক্তৃতা দিয়েছেন বলে হয়তো বলছেন, ওনার অ্যাকশনসটা কি ছিল? উনি তো প্রথম অনুপ চিত্রাকে গ্রেপ্তার করেছেন। তেমনি ভাবে আপনি বলবেন এখন তো এই অনুপ চিত্রাকে তো অস্ত্র পাঠাচ্ছিল উলফাদের কাছে, আপনি অবশ্যই বলবেন, আমি জানি, কিন্তু এই অস্ত্র তো খালেদা জিয়া পাঠাচ্ছিলেন না, এই অস্ত্র পাঠাচ্ছিল জামাতে ইসলামী, মতিউর রহমান নিজামীরা। এবং যেহেতু মতিউর রহমান নিজামী তখন
ওই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন শিল্প, যেই মন্ত্রণালয়ের দায়িত্বে ওই জেটিটা ছিল, যেই জেটিতে এই অস্ত্রটা খালাস করা হয়, দুর্ঘটনাবশত বাক্স একটা পড়ে যায়। এখন এইটা দুর্ঘটনাবশত আসলে না। আজকে আমি আপনাকে গোপন রহস্যটা ফাঁস করতে চাচ্ছি। বহু বছর আগে সৌদি আরবের মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ডিপ্লোম্যাটিক পাউচ থেকে লিক হচ্ছিল, হুইস্কি লিক হচ্ছিল। তো সৌদি সরকার মার্কিন দূতাবাসকে বলে যে আপনাদের বাক্সতে লিক হয়েছে। কি লিক হয়েছে বলেনি। তেমনি বিএনপি সরকার জেনে গেছে গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে যে জামাতে ইসলামী অস্ত্র আনছে, এবং বিএনপি তখন ওই স্যাবোটেজটা করে দিয়েছে। তা না হলে বিএনপি ক্ষমতায় ছিল, অস্ত্র ধরা পড়বে অসম্ভব। সেই অস্ত্রটা তারাই স্যাবোটেজ করে দিয়েছে, যে স্যাবোটেজের কারণে মামলা হয়েছে এবং নিজামীর তো ফাঁসিও হয়েছে। এই মামলাতেও তো নিজামীর ফাঁসি হয়েছে। তো জামাতে ইসলামী যতই ভাবে যে বিএনপি তাদের মিত্র, বিএনপি তাদের মিত্র অবশ্যই না। কারণ বিএনপি তো মুক্তিযুদ্ধ করা দল, আওয়ামী লীগের মতো। জামাত তো মুক্তিযুদ্ধ করেনি। কাজেই জামাত যত চেষ্টাই করেছে, অতীতেও খালেদা জিয়া বললামই তো অনুপ চেতিয়াকে গ্রেপ্তার করেছেন। তারেক রহমান ভারত যাবেন এবং যাচ্ছেন, এবং উনি ফিরে আসার পর আপনি দেখবেন যে এই পাকিস্তানি যে জঙ্গি গোষ্ঠী বা ভারত বিরোধী যে ক্যাম্পগুলো আছে, এটার বিরুদ্ধে একটি সাঁড়াশি অভিযান শুরু হবে। আজকে যারা বাংলাদেশে, মানে আপনি তার মানে বলছেন যে জামাত বিএনপির মধ্যকার দূরত্বটা এখন সত্যি, তারেক রহমান সেটা বুঝে গেছেন। মানে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা পাল্টা হামলা যে হচ্ছে, সেটা শুধুই উপর দিয়ে নয়, মানে সেটা কোনো নাটক নয়, সেটা সত্যিকার অর্থেই তাদের ভেতর দূরত্ব হয়েছে। আপনি বলছেন তারেক রহমান ভারতের সঙ্গে মৈত্রীর জরুরতটা বুঝে গেছেন এবং তিনি ভারত যাবেন, এবং আপনি বলছেন যে ভারতও কি বুঝে গেছে যে 10 ট্রাক অস্ত্রের পেছনে তখন হাওয়া ভবন, তারেক রহমানের ক্লোজ বন্ধু, মানে ঘনিষ্ঠ বন্ধু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, এদের কোনো ভূমিকা ছিল না। তারেক রহমান ভারতের বন্ধুই বটে। এখন সেটাই প্রমাণ শুরু হবে। দেখুন, জামাতে ইসলামী কখনো বিএনপির বন্ধু ছিল না। আপনি অতীতের যত রাজনীতির ইতিহাস, বিএনপি বিরোধী আন্দোলনে জামাত অংশগ্রহণ করেছে। এমনকি 11টা যে ঘটে গেল, যদিও তখন জামাত বিএনপির সঙ্গে জোট সরকারে ছিল, কিন্তু এই 11 সময় জামাত স্যাবোটেজ করেছে। এবং এখনো জামাত যদি সুযোগ পায়, বিএনপি যদি দ্রুত গতিতে ভারতের সঙ্গে সম্পর্ক গভীর না করে, জামাত এই সরকারের পতন ঘটিয়ে দিবে ডিসেম্বরের মধ্যেই। কাজেই তারেক রহমান এখন তার অরিজিনাল পলিসিতেই দেখাবেন। আপনি যেটা বললেন যে তারেক রহমানের বন্ধু লুৎফুজ্জামান বাবর, এরা তো লুৎফুজ্জামান বাবর তো তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, খুবই প্রভাবশালী। আর যদি হাওয়া ভবন যদি থাকতো, তাহলে এই অস্ত্রটা কি ধরা পড়তো? কখনোই না, সম্ভবই না। ধরা পড়লো সেটা ধামা চাপা পড়তো। এটা জামাতে ইসলামী ঘটিয়ে